চীন সফরের আগে জাপান গেলেন নরেন্দ্র মোদী। বেইজিংকে পাশ কাটিয়ে শত্রু আমেরিকার বন্ধু জাপানে কেন? দিল্লির চাল কি সফল হবে? 50 বছরের মধ্যে এবার বন্যার সবচেয়ে ভয়াল রূপ দেখল পাকিস্তান। ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম। কেন এত বন্যা? কে দায়ী? কি বলছে দেশটি? থানায় ডিউটি করছে এক বিড়াল, পরনে পুলিশের পোশাক। সেখানে কি কাজ করে সে? প্রাণীটি কি গুপ্তচর নাকি আসামি ধরতে সাহায্য করে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আমেরিকার শুল্ক চাপে বেহাল দশা কাটাতে চীনের পর এবার এশিয়ার আরেক শক্তি জাপানের সাথে সুসম্পর্ক গড়তে উঠে পড়ে লেগেছে ভারত। তাই চীন সফরের আগ মুহূর্তে শনিবার জাপান যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওতে এক বৈঠকে ভারতে $70 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস দিয়েছে জাপান। ফলে বিকল্প মিত্র দিল্লি। আপাতত এটি দিল্লিকে স্বস্তি দিলেও রয়ে গেছে বড় চ্যালেঞ্জ। চীনকে পাশ কাটিয়ে আমেরিকার বন্ধু জাপানের সাথে সখ্যতা কতদিন টিকিয়ে রাখতে পারবে দিল্লি? কারণ টোকিওর পর মোদীকে যেতে হয়েছে চীনে। সেখানে শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকেই ঠিক হবে ভারতের ভবিষ্যৎ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের ক্রমবর্ধমান দাপট এখন নাড়িয়ে দিচ্ছে এশিয়ার প্রতিটি দেশের কূটনীতি। সাগরে সামরিক আধিপত্য, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নামে ঋণের ফাঁদ, আর বাণিজ্য ও প্রযুক্তিতে ক্রমাগত উত্থান, সব মিলিয়ে পুরো অঞ্চলের ক্ষমতাধর মোড়ল হয়ে উঠছে বেইজিং। এই বাস্তবতায় ভারত ও জাপান বাধ্য হল পাল্টা চাল দিতে। গত 29 আগস্ট টোকিওতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক এক বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিগেরু ইশিবা ঘোষণা করলেন প্রতিরক্ষা ও অর্থনৈতিক জোট আরও শক্তিশালী করার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এতে কি ঘুরবে ভারতের ভাগ্যের চাকা? আর জাপানি বা কেন এখন দিল্লির পাশে দাঁড়ালো? যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক ও চাপের মুখে বিকল্প শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে টিকে থাকতে চাইছে ভারত। জাপানের সঙ্গে সমঝোতা ছিল মোদী সরকারের নতুন মিত্র জোগাড়ের একটি কৌশল। ভারতের জন্য প্রায় $70 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। অর্থনৈতিক খাত ছাড়াও প্রতিরক্ষা, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চগতির রেল সবখানেই এসেছে সহযোগিতা বাড়ানোর ঘোষণা। এর মাধ্যমে ভারতের বাজারে নিজেদের অবস্থান মজবুত করবে টোকিও। পাশাপাশি চীনের বিকল্প হিসেবে নয়াদিল্লি পাবে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদার। আমরা আগামী 10 বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছি। এর মধ্যে রয়েছে বিনিয়োগ, উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশ, প্রযুক্তি, স্বাস্থ্য, জনগণের আন্তঃসম্পর্ক এবং নানা রকম পার্টনারশিপ। জাপানের কাছ থেকে আমরা ভারতে $10 ট্রিলিয়ন বিনিয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। ভারত ও জাপান আগামী 5 বছরে বিভিন্ন অঞ্চল থেকে 5 লাখ জনশক্তি আদান প্রদান করবে। এর মধ্যে 50,000 দক্ষ ভারতীয় কর্মী জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসন এখন আর ভারতের নির্ভরযোগ্য ভরসার জায়গা নয়, বরং নয়াদিল্লির জন্য জাপানের মতো এশীয় অর্থনৈতিক মিত্র এখন জরুরি হয়ে উঠেছে। অন্যদিকে চীনের আঞ্চলিক আধিপত্য এককভাবে ঠেকাতে পারবে না জাপান। দেশটি চায় ভারতের বাজার, জনসংখ্যা ও সামরিক শক্তি ব্যবহার করে একটি ভারসাম্য তৈরি করতে। ইশিবা ও মোদির বৈঠকে তাই বিনিয়োগ ছাড়াও অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিরক্ষা সহযোগিতাকে। ভারত ও জাপান একটি স্বাধীন, উন্মুক্ত এবং নিয়মের মধ্যে পরিচালিত ইন্দো প্যাসিফিক ধারণার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা নিয়ে একই ধরনের উদ্বেগ আমাদের রয়েছে। প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তায়ও আমাদের স্বার্থ অভিন্ন। প্রতিরক্ষা ও উদ্ভাবনে পারস্পরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সাম্প্রতিক জাপান সফরে ভারত যেসব প্রতিশ্রুতি পেয়েছে তা দিল্লির জন্য কিছুটা স্বস্তিকর হলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি ততটা সহজ হবে না। টোকিওর পর মোদী যাচ্ছেন চীন সফরে। 7 বছর পর প্রথমবারের মতো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখানে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে মোদী যদি বাস্তবসম্মত সমঝোতা করতে পারেন, তাহলে সাময়িকভাবে হ্রাস পাবে ভারতের বিপদ। এমন পরিস্থিতিতে নানামুখী চাপ সামাল দিয়ে কিভাবে পা ফেলবেন নরেন্দ্র মোদী, সেদিকে থাকবে সবার নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে উচ্চ শুল্ক আরোপের পরও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছে ভারত। আমেরিকাকে বাদ দিয়ে দিল্লি নতুন নতুন বাজার খুঁজে নেবে বলে হুমকি দিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
এরই মধ্যে মার্কিন অতিরিক্ত শুল্ককে উপেক্ষা করে রাশিয়া থেকে ভারত তেল আমদানি বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ভারত যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না, বরং নতুন বাজার খুঁজে নেবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক কার্যকর হওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। 29 আগস্ট নয়াদিল্লিতে এক শিল্প সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গোয়েল বলেন, যদি কেউ মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় তবে ভারত সবসময়ই প্রস্তুত, কিন্তু ভারত কখনো কারো কাছে মাথা নত করবে না বা নিজেকে দুর্বল আকারে উপস্থাপন করবে না। ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন 50% শুল্ক কার্যত বাণিজ্য অবরোধের শামিল। এটি ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইতোমধ্যেই ভারতের বস্ত্র, সামুদ্রিক খাদ্য ও গহনী রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের পণ্যে অর্ডার বাতিল করছেন বলে জানা যাচ্ছে। উচ্চ শুল্কের কারণে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে ব্যাপক কর্মহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সরকার আগামী কয়েকদিনের মধ্যে প্রতিটি খাতে সহায়তা ও রপ্তানি বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ ঘোষণা করবে বলে জানান ভারতের বাণিজ্য মন্ত্রী। 2024-25 সালের তুলনায় আগামীতে ভারতের রপ্তানি আরও বাড়বে বলে প্রত্যয় জানিয়েছেন তিনি। 2024 সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য। এবছর সেখানে মোট রপ্তানির পরিমাণ ছিল 87.3 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু উচ্চ শুল্ক আরোপে এখন তাতে নাটকীয় পতন ঘটতে চলেছে। এর আগেও ভারত এই শুল্ক আরোপকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে সমালোচনা করে। এই অতিরিক্ত শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তির আলোচনাও থমকে আছে। ভারত এটি নিয়ে আর তেমন আগ্রহ দেখাচ্ছে না। কৃষি ও দুগ্ধ খাত নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য। ট্রাম্প চাইছেন ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের জন্য আরও প্রবেশাধিকার, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কৃষকদের রক্ষা করতে বদ্ধপরিকর, কারণ তারা ভোটের প্রশ্নে একটি বড় জনগোষ্ঠী। ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। এতে করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিক সহায়তা করা হচ্ছে। এই অভিযোগ তুলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অর্থাৎ রাশিয়ার তেল আমদানি থেকে ভারতকে ফেরাতে চাইছেন তিনি। তবে তার সেই চাপ সৃষ্টির কৌশল উপেক্ষা করে উল্টো রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। দেশটির ব্যবসায়ীরা জানাচ্ছেন, সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত। তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্র জানিয়েছে, ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি 10 থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে, যার পরিমাণ দৈনিক 1.5 থেকে 3 লাখ ব্যারেলের সমান। ভারত বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট চাহিদার 40% পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে। রুশ জ্বালানি তেলের অন্য 2 শীর্ষ ক্রেতা চীন ও তুরস্ক। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করছেন বলেও অভিযোগ এনেছে আদালত। বর্ধিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসনকে। আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। আদালতে শুনানিতে উপস্থিত 11 বিচারকদের 7 জন ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তা আইইইপিএ আইনকে লঙ্ঘন করে। এদিকে শুল্ক আরোপের ক্ষেত্রে তার নেতৃত্বাধীন প্রশাসন আইইইপিএ আইনের অপব্যবহার কিংবা লঙ্ঘন করেনি বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। ফেডারেল আপিল আদালত রায় ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আদালতের এই রায় যুক্তরাষ্ট্র অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। তিনি আরও দাবি করেন, আদালতের রায়ে সব বিচারক সম্মত না থাকায় রায়টি যথার্থ হয়নি। এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক নীতি গ্রহণ করা হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আদালতের এমন রায়ের পরও শুল্ক বহাল রাখা হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি পার করছে পাকিস্তান। পাঞ্জাবের পর সিন্ধু প্রদেশও আছে বন্যার শঙ্কায়। প্রদেশটিতে বন্যা ঝুঁকিতে 16.5 লাখ বাসিন্দা, 1,500 গ্রাম, 3 লাখ পরিবার। ভয়াবহ বন্যার জন্য পাকিস্তানের জনগণ সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, নদী নালা খনন না করে উল্টো ভরাট করাকে দায়ী করছে। এমনকি পাক ভারতের সংঘাত, নয়াদিল্লির নদী বন্টন চুক্তি স্থগিত করা এবং বাঁধ খুলে দেয়াকেও দায়ী করছেন অনেকে।
তবে কি বন্যার জন্য পাকিস্তান সরকারের অব্যবস্থাপনাই দায়ী নাকি ভারতের কারণেই ডুবছে পাকিস্তান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গেল 50 বছরের বন্যায় এমন ভয়াল রূপ দেখেনি পাকিস্তানবাসী। পানি কমা তো দূরে থাক, যতই সময় যাচ্ছে ততই তলিয়ে যাচ্ছে একের পর এক প্রদেশ, শহর আর গ্রাম। লাখো ঘরবাড়ি, জমি সব এখন অতল পানির নিচে। তাই শেষ সম্বল যা আছে তাই নিয়ে সাধারণ মানুষ যে যেভাবে পারছে নিরাপদে পালিয়ে যাচ্ছে। কেউ নৌকায়, কেউ বা গলা বা কোমর পানি পার হচ্ছে হেঁটে। অবলা প্রাণীদেরও রক্ষা করছেন তারা। ভয়াবহ এ বন্যায় নাজুক পাঞ্জাব প্রদেশের পরিস্থিতির অবনতি তো হয়নি, বরং বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরও ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে পাঞ্জাবের লাহোরে 40 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পাঞ্জাব থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখের বেশি অধিবাসীকে। বন্যার পানিতে ডুবে গেছে শত শত ভবন, ফসলি জমি, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে 15 লাখের বেশি মানুষ। গত রাত থেকে পানির উচ্চতা অনেক বেড়েছে, সমস্ত ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে আমরা সবাই ভীষণ উদ্বিগ্ন। আরেকটি সমস্যা হলো শুকর ও সাপ বেরিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম। আমাদের বাড়িঘর ও শস্য সব ভেসে গেছে, রাস্তাও তলিয়ে গেছে। কয়েকটি গরু আর মহিষ রক্ষা করতে পেরেছি কোনো রকমে। কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের বন্যা থেকে রক্ষা করতে পারবে না। পাঞ্জাবের চেনাব নদীর পানি প্রবাহ কিছুটা স্বাভাবিক হলেও রাবি ও শতদ্র নদীর পানি অধিক উচ্চমাত্রায় প্রবাহিত হচ্ছে। বন্যার পানি ঠেকাতে চলছে নানা তৎপরতা। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। শুধু পাঞ্জাব নয়, বন্যায় এবার ডুবতে বসেছে দেশটির সিন্ধু প্রদেশ। যে কোনো সময় পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে 1657টি গ্রামের 3 লাখ পরিবারের 16.5 লাখ নাগরিক। সিন্ধু প্রাদেশিক সরকার এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করেছে। জনগণের জানমাল রক্ষায় প্রস্তুত আছে উদ্ধারকারী দল, 5 শতাধিক নৌকা, প্রায় শতাধিক হাসপাতাল সহ জরুরি কন্ট্রোল রুম। এদিকে ভয়াবহ বন্যার জন্য পাকিস্তানের জনগণ সরকারের অব্যবস্থাপনা, নদী নালা খনন না করে উল্টো ভরাট করাকে দায়ী করছে। এমনকি পাক ভারতের যুদ্ধ, নয়াদিল্লির নদী বন্টন চুক্তি স্থগিত করা এবং বাঁধ খুলে দেয়াকেও দায়ী করছেন অনেকে। ভারতের উচিত এমনভাবে পানি ছাড়া যাতে পাকিস্তান ভারত উভয় দেশ বন্যার হাত থেকে রক্ষা পায়। তারা বলছে তাদের পানির উচ্চতা বাড়ায় পানি ছেড়ে দিয়েছে, কিন্তু এতে যে আমরা আরো বেশি ক্ষতির মধ্যে পড়েছি। আমাদের বসবাস সীমান্তে, এখানে যুদ্ধ এবং বন্যা উভয় নিয়েই আমাদের ভাবতে হয়। যুদ্ধ তো হঠাৎ ঘটনা, কিন্তু বন্যা তো প্রতি বছরের সমস্যা। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। দুই দেশের সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। ভারত ধীরে ধীরে পানি ছাড়লে বন্যার সমস্যা থেকে আমরা অনেকটা রেহাই পেতাম। বিশ্লেষকরা মনে করছেন, বন্যা পূর্ব সতর্কতা ও করণীয় নিয়ে যেমন পাকিস্তান সরকারের নানা পদক্ষেপ নেওয়া উচিত, তেমনি ভারতেরও উচিত বাঁধ বা পানি ছেড়ে দেওয়ার আগে প্রতিবেশী দেশের অবস্থান চিন্তা করা। এদিকে পাকিস্তানের পাশাপাশি বন্যায় ডুবছে ভারতের উত্তরপ্রদেশ। ভারী বৃষ্টি ও ভূমিধসে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ সহ আরও কয়েকজন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে সেপ্টেম্বরে হতে চলা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারবেন না প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO এবং অধিকৃত পশ্চিম তীর ভিত্তিক কর্তৃপক্ষের অন্তত 80 জন কর্মকর্তা। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করা ও রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের একতরফা স্বীকৃতি চাওয়ার অভিযোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি সৌদি আরবের আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। ওই সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এদিকে হামাস অস্ত্র সমর্পণ না করলে ইসরায়েলের সাথে গাজাকে যুক্ত করে ফেলা হবে বলে জানিয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এর মধ্যেই গাজা নগরীতে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক্স হ্যান্ডেলে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচায় আদ্রেও জানিয়েছেন, গাজা শহর দখলের প্রাথমিক ধাপ শুরু করেছে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণের প্রতিবাদে নিজেদের আকাশসীমা ও বন্দর ইসরায়েলের জন্য নিষিদ্ধ করেছে তুরস্ক। থানায় পুলিশের পোশাক পরে ডিউটি করছে বিড়াল। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিলির দক্ষিণাঞ্চলীয় শহর পারভেনিরে। কি কাজ করে সে থানায়? গুপ্তচর হিসেবে কাজ করে নাকি আসামি ধরতে সহায়তা করে? ভিকটিমদের কিভাবে সান্ত্বনা দেয় ছোট্ট এই বিড়াল? কি বলছে স্থানীয়রা?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই বিড়ালের পুলিশ হয়ে ওঠার গল্প ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। থানায় পুলিশের ডিউটিতে যোগ দিল এক বিড়াল। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিলির দক্ষিণাঞ্চলীয় শহর পোরভেনিরে। স্থানীয় পুলিশ স্টেশনে অফিসাররা আদর করে তার নাম দিয়েছেন নারুটো। আর এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছোট্ট এই বিড়ালটি এখন শুধু পুলিশের সহচরী নয়, বরং পুরো এলাকার মানুষের কাছে প্রিয় এক প্রতীক হয়ে উঠেছে। ঘটনার শুরু কয়েক মাস আগে। এক শীতের দিনে অফিসার ক্রিশ্চিয়ান গারিদো দায়িত্ব পালনের সময় লক্ষ্য করেন একটি ছোট্ট বিড়াল ছানা কয়েকটি কুকুরের হাত থেকে প্রাণে বাঁচতে ছুটে পালাচ্ছে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিল প্রাণীটি। তিনি তৎক্ষণাৎ সেটিকে উদ্ধার করে থানার ভেতরে নিয়ে আসেন। সেই থেকে বিড়াল ছানাটির নতুন আশ্রয় হয়ে ওঠে পুলিশ স্টেশন। ধীরে ধীরে থানার প্রতিটি কক্ষেই সে অবাধে ঘোরাফেরা করতে শুরু করে আর সবার কাছে হয়ে ওঠে প্রিয় পাত্র। আমি ডিউটিতে ছিলাম এবং লক্ষ্য করলাম একটি বিড়াল ছানা কয়েকটি কুকুরের কাছ থেকে পালিয়ে আসছে। সে ভয়ে ভীষণ কাঁপছিল। সেদিন প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, তাই আমি তাকে ভেতরে নিয়ে আসি। এখন সে নিয়মিতভাবে পুরো অফিসে ঘুরে বেড়ায়, আর আমরা পুলিশ স্টেশনের সবাই তাকে খুব আপন করে নিয়েছি। স্থানীয় মানুষজনও বিড়ালটির প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। কেউ কেউ অনুরোধ করতে থাকেন সেটিকে ভাইরাল করার জন্য পুলিশের পোশাকে সাজিয়ে তুলতে। পরে পুলিশের সদস্যরা ছোট্ট একটি পুলিশের ভেস্ট পরিয়ে দেন বিড়ালটিকে। সেখান থেকেই জন্ম নেয় মজার ডাকনাম ক্যাট বিনেরো, অর্থাৎ বিড়াল যোগ কারাবিনেরো, যা চিলির জাতীয় পুলিশ বাহিনীর নাম। কেউ আবার আদর করে তাকে ডাকে জেনারেল মিচি। নারুটো শুধু পুলিশের দৈনন্দিন কাজে আনন্দ এনে দেয়নি, বরং একটি সামাজিক ভূমিকাও পালন করছে। থানায় যেসব ভুক্তভোগী অভিযোগ জানাতে আসেন তাদের জন্য সে এক ধরনের সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছে। অনেক ভিকটিম এখানে আসেন দুঃখ বা আতঙ্ক নিয়ে। নারুটো তাদের কাছে এগিয়ে যায়, তারা তাকে আদর করে, আর এতে তাদের মনে এক ধরনের শান্তি আসে। আমরা খুশি যে নারুটো ভিকটিমদের জন্য এক ধরনের সহায়তা হয়ে উঠেছে। নারুটোকে ঘিরে শিশু কিশোরদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি হয়েছে। তারা বিড়ালটির সাথে খেলতে থানায় আসা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো ইতোমধ্যেই হাজারো মানুষের মন জয় করেছে। তবে চিলি প্রথম নয় যেখানে কোনো প্রাণী পুলিশ বাহিনীর অংশ হয়েছে। এর আগে জাপানে পুলিশের ম্যাসকট হিসেবে ব্যবহৃত হয়েছে বিড়াল। যুক্তরাষ্ট্রের কিছু শহরে কুকুর ও বিড়ালের পাশাপাশি খরগোশও পালিত হচ্ছে থানার কমিউনিটি ম্যাসকট হিসেবে। আবার রাশিয়ার কিছু পুলিশ স্টেশনে বিড়াল পোষা হয় ইঁদুর তাড়ানোর পাশাপাশি দর্শনার্থীদের জন্য এক ধরনের মনোবল সৃষ্টির উদ্দেশ্যে। এমনকি ফ্রান্স ও জার্মানিতেও পুলিশের ম্যাসকট প্রাণী স্থানীয় মানুষদের কাছে বাহিনীকে আরও ঘনিষ্ঠ করে তুলতে সাহায্য করেছে। চিলির এই বিড়াল নারুটো এখন শুধুই একটি ম্যাসকট নয়, বরং পুলিশের সাথে জনসাধারণের সম্পর্কের সেতুবন্ধন হয়ে উঠেছে। ঠান্ডায় কাঁপতে থাকা এক অবলা প্রাণী থেকে সে আজ পুলিশের পরিচিত মুখ, যার উপস্থিতি প্রমাণ করছে নিরাপত্তা ও মানবিকতা দুটোই একসাথে চলতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তুরস্ক। ইসরায়েলের জন্য দেশটির আকাশপথ এবং বন্দর সংযোগও বন্ধ রাখা হয়েছে। এসবের পাশাপাশি এদিকে গ্লোবাল সাউথ এবং বিশ্বব্যাপী উদীয়মান শক্তির প্রতি নিজেদের কূটনৈতিক মনোযোগ বাড়িয়ে চলেছে তুরস্কের সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের সাথে আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছে তুরস্ক। দুই দেশের ভেতর বাণিজ্যিক লেনদেনও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ, সেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে তারা ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। তুর্কি আকাশসীমাও ইসরায়েলি বিমানের জন্য বন্ধ রয়েছে। গত 29 আগস্ট তুরস্কের জাতীয় সংসদে গাজা প্রসঙ্গে একটি বিশেষ অধিবেশনে বক্তব্য প্রদানকালে ফিদান বলেন, ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা পুরো বিশ্বে মানবতা ও নৈতিকতার ভিত্তিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। এর আগে 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের ভেতর প্রায় $7 বিলিয়ন বাণিজ্যিক লেনদেন হয়েছিল। তবে 2024 সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সাথে সরাসরি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায় দেশটি।
ফিদান জানিয়েছেন তুরস্ক থেকে কোনো জাহাজ এখন আর ইসরায়েলের বন্দরগুলোর উদ্দেশ্যে যেতে পারছে না। এছাড়া ইসরায়েলি জাহাজগুলো তুরস্কের কোনো বন্দরে ফিরতে পারছে না। এর আগে গাজে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে ইসরায়েলকে গণহত্যাকারী বলে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণ হিটলারের মতো। তিনি নেতানিয়াহুকে নাৎসি নেতার সঙ্গে তুলনা করেন। আল জাজিরার তথ্য মতে তুরস্ক তাদের কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এছাড়া গত ১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের পথে ইসরায়েলকে একটি বড় বাধা হিসেবেও দেখছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। ফলে আঙ্কারার দৃষ্টি এখন গ্লোবাল সাউথ ও বিশ্বে উদীয়মান শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে রয়েছে। এদিকে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার দাবি করেন, তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরায়েলের মিত্র দেশ ছিল। দেশটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং ইসরায়েলিদের কাছে জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটন স্থল হিসেবেও পরিচিত ছিল। ফলে বর্তমানে অনেক ইসরায়েলি নিজেদের উপেক্ষিত মনে করছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিমান তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি তুরস্ক। পরবর্তীতে এরদোয়ান জানান, তুরস্ককে কিছু বিষয় নিয়ে তাদের নিজস্ব অবস্থান গ্রহণ করতে হয়। দুই দেশের সম্পর্ক মূলত ২০১০ সালে অবনতির দিকে যায়। সে সময় তুরস্কের একটি জাহাজে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন তুর্কি নাগরিক নিহত হন। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে পশ্চিম তীরে একটি বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে তুর্কি আমেরিকান এক কর্মী প্রাণ হারিয়েছেন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।